এটা এম শেল, এটা এল শেল, এটা কে শেল, এরকম তো নাকি? এখন তোমরা ইলেকট্রন দিবা, তোমার হাতে আছে 20টা, হ্যাঁ, তাহলে তুমি দিবা 6টা, 7, 8, 9, 10, 11, 12, ও এখানে এখানে তো 6টা পড়বে, তাহলে 18টা হয়ে গেল, তাই না? এখন যে বাকি আছে 2টা, 3D কে না দিয়ে তুমি 4s এর এখানে যে দাও 2টা, তাহলে এইখানে এই যে শক্তির পার্থক্য আছে, এখানে শক্তির পার্থক্য আছে, সেই শক্তিটা কিভাবে নির্ণয় করা যায়? n প্লাস l দ্বারা, n প্লাস l দ্বারা। এই 3D এর শক্তি কত বলো দেখি? 3D এর ক্ষেত্রে n এর মান কত? 3 তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে d এর মান এখানে l এর মান কত হবে বলো তো? এই যে শিখাইলাম তোমাকে যে 0 হলে সেটা কি হয়? s, 1 হলে সেটা কি হয়? p, 2 হলে সেটা কি হয়? d, 3 হলে সেটা কি হবে? f। তার মানে এখানে d মানে l এর মান এখানে কত? 2। তাহলে 3 এর সাথে কত যোগ করবা? 2, তাহলে কত হবে? 5। আর এই 4s এ কত হবে বলো তো? 4 যোগ 0 সমান কত? 4। তাহলে নিম্ন শক্তি বিষয়ক কক্ষপথ কোনটা? সেটা হচ্ছে 4s। সো ইলেকট্রন 3D তে না যে লাফ দিয়ে কোথায় চলে যাচ্ছে? 4s এ চলে যাচ্ছে। তাহলে এই যে 4s এ চলে গেল। এখন তুমি যদি পরের ইলেকট্রন বিন্যাস করো ক্যালসিয়ামের পরে, ধরো ক্রোমিয়াম Cr, কত বলো তো? 24। ইলেকট্রন বিন্যাস করো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d থাকলো, 4s ইলেকট্রন দিব। এই পর্যন্ত 18টা হয়েছে নাকি? তাহলে s এ ধরতে পারে 2টা, তাহলে মোট হলো 20টা, তাহলে বাকি থাকলো 4টা, 4টা দেব এইখানে, হয়েছে? আচ্ছা বলো তো, এটাকে আমি সঠিক লিখেছি? না, লিখি নাই। ভুল কোথায় হয়েছে বলো? 3d 5 হবে। কেন? হ্যাঁ, কারণ এটা হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, তাই না? এখন এটা তো নিয়ম মাফিক হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু ও আবার ব্যতিক্রম। হ্যাঁ, ও করে কি, তখন আবার এখান থেকে একটা ইলেকট্রন জোর করে নিয়ে নেয়, নিয়ে 5টা বানায়, আর এখানে দেয় কটা? একটা। তাহলে শক্তির পার্থক্য এখানে বুঝতে পারবা? আচ্ছা বলো তো, এই 2s আর 2p এর শক্তির পার্থক্য নির্ণয় করো দেখি। শক্তি কত কত হবে? এর ক্ষেত্রে শক্তি কত? 2 যোগ 0, তাহলে কত হলো? 2। আর এর ক্ষেত্রে শক্তি কত হলো? 2 যোগ কত? 2 যোগ 1, তাহলে কত হলো? 10। তাহলে সেই কারণে স্বাভাবিক আছে, এখানে স্বাভাবিক আছে কিনা? আছে। আচ্ছা এখন যদি তুমি মনে করো যে 3p আর 4s এর তুলনা করো, 3p আর 4s, তাহলে 3p মানে 3 যোগ 1, তাহলে কত হলো? 4। আর এটা কত হলো? 4 যোগ 0, তাহলে কত হলো? 4। তো যদি এরকম সেম হয়, তাহলে কোনটা নিম্ন আর কোনটা উচ্চ কিভাবে বুঝবা? তার নিয়ম কি? তার নিয়ম হচ্ছে যে যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম সে হচ্ছে নিম্ন শক্তি স্তর বিষয়। ক্লিয়ার এটা? না বুঝুনি বলো? না, 4s কিভাবে? এই দেখো 3s এর এখানে 3 আছে, যে সেজন্য না আগে ওই ইলেকট্রন পাইছে, ও তো পরে পাইছে। ক্লিয়ার? তাহলে আব্বাও নীতি বোঝা গেল? আচ্ছা, আব্বাও নীতি গেল, তারপরে কি বলতো? হুন্ডের নীতি। হুন্ডের নীতিতে কি বলা আছে? ইলেকট্রন কি অবস্থাতে থাকবে বলতো? হ্যাঁ, অযুগ্ম এবং বেজোড় অবস্থায় থাকবে। ধরো যে আমরা আবারও আয়রনের ইলেকট্রন বিন্যাস করি 26, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s 2টা, বাকি থাকে 6টা। হয়েছে না? এখন শেষ ইলেকট্রনটা কোথায় আছে বলতো? সর্বশেষ 26 নম্বর ইলেকট্রনটা কোথায় আছে? 3d তে আছে। 3d তে আছে। কোথায় আছে? 3d তে আছে। সেই কারণে এটা কি ব্লক মৌল? d ব্লক মৌল। ওকে, তাহলে আমরা শেষের অংশটা খেয়াল করি। ধরো তুমি যদি এখন 1s কে বক্স আকারে আঁকো, তাহলে এটার নাম হচ্ছে 1s। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে? 2টা, এরকম আছে না? তারপর যদি তুমি 2p 2s আঁকো, তাহলে সেটার নাম 2s, কি হবে? 2টা। p এর কয়টা হয়? 3টা, তাহলে 1টা 2টা এরকম এরকম, তাই না? এটা 2p। তারপর 3s আঁকলাম না, 3p আঁকলাম না, 3d আঁকলাম, তাহলে কয়টা হবে? 5টা। 1 2 3 4, আর একটা 5টা। এগুলোর নাম কি বলো দেখি? dxy, dyz, dz2, dzx, dx স্কয়ার মাইনাস y স্কয়ার। আর এটা হচ্ছে 4s, যেটাতে 2টা ইলেকট্রন আছে। এখন d তে আছে কয়টা? 6টা।
তাহলে তুমি কিভাবে বসাবা? প্রথমে দুইটা, তারপর দুইটা, তারপর দুইটা, এইভাবে? এইভাবে না। কিভাবে বলো তো? সবাই আগে একটা একটা করে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কয়টা হয়েছে? 5টা। এখনো আমার হাতে একটা আছে, তাই না? তখন তুমি পারত পক্ষে না পেরে তখন প্রথমে একটা বসাবা। এটাই হচ্ছে হুন্ডের নীতি। কিসের নীতি? হুন্ডের নীতি। আমরা চাইলে এইভাবে বসাইতে পারতাম, তাই না? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, প্রথমে দুইটা, তারপরে দুইটা, তারপরে দুইটা, এইভাবে বসাতে পারতাম, তাই না? কিন্তু এইভাবে বসানো গেল না। স্বাভাবিক অবস্থায় এইভাবে বসবে। এখন এইরকম হয়ে যায় কখন? যখন এই আয়রন কমপ্লেক্স কি বলে, কমপ্লেক্স অণু গঠন করে, তাই না? জটিল সংখ্যা যখন গঠন করে তখন লিগ্যান্ড আসে। লিগ্যান্ড আসলে তখন এটাকে কম্প্রেস করে। কম্প্রেস করলে তখন এরকম ফাঁকা জায়গা তৈরি করে, তাই না? আর এরকম ফাঁকা জায়গা করে বিধায় একে অবস্থান্তর ধাতু বলে। কি বলে? অবস্থান্তর ধাতু বলে। 3 নম্বর অধ্যায়ের আলোচিত অংশ এগুলা। তাহলে হুন্ডের নীতি বোঝা গেল তো? আরটা কি আছে দেখো তো, পলির বর্জন নীতি। পলির বর্জন নীতিতে বলা আছে যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান 2টা ইলেকট্রনের ক্ষেত্রে কখনোই কি হবে না? একই রকম হবে না। ঠিক আছে না? হয় এস এর পার্থক্য হবে, না হলে এল এর পার্থক্য হবে, না হলে এম এর পার্থক্য হবে। হ্যাঁ, আচ্ছা তোমরা একটা করো দেখি। কার্বনের সর্বশেষ ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কত হবে তা বের করো। বুঝতে পেরেছো কোশ্চেন? তাহলে কার্বনের সর্বশেষ ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান। ছয়টা না, এখানে 2টা। কার্বনের ইলেকট্রন কয়টা? 6টা না? হ্যাঁ, ভেরি গুড। তাহলে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে? এখানে। তাহলে এইটুকু নিয়ে বিবেচনা করো। এখানে 6 কিভাবে হলো? 6টা, 7টা, 8টা, 9টা, 10টা ইলেকট্রন। হ্যাঁ, তাহলে এখানে 2, তাহলে এন এর মান 2, এল এর মান কত? 0, আর এটা 1, যেহেতু এটা পি, তার মানে এটা গ্রহণযোগ্য হবে, তাই না? তাহলে এখান থেকে যে কোনো একটা মান তুমি দেখাইতে পারো। হ্যাঁ, সুন্দর হয়েছে, ভেরি গুড। তাহলে খেয়াল করো, ইলেকট্রনটা আছে কোথায়? এইখানে না? আমি সবগুলা বের করতে বলেছি না? একটা ইলেকট্রনের কথা বের করতে বলেছি, একটা না? তাহলে এই যে পি এর যদি তুমি অরবিটাল আঁকো তাহলে কেমন হবে বলো তো? এরকম 3টা হয় না? তাহলে এক একটা নাম হয় 2px, 2py, 2pz। তাহলে 2টা ইলেকট্রন আছে, তার মানে এখানে একটা, এখানে একটা। তাহলে সর্বশেষ ইলেকট্রনটা তো এইটা, এটা না? তাহলে ওর জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান তুমি বের করবা। হ্যাঁ, তাহলে ওর জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান তুমি দেখতে পাচ্ছ যে পি ওয়াই এর আগে কত আছে? 2, তার মানে এন এর মান কত হবে? 2 হবে। আর ওটা কি পি না? পি হলে এল এর মান কত হবে বলো তো? 1 হবে। 0 দরকার নাই তো, আমি এস কে নিয়ে আলোচনা করছি না, এস তো এখানে চলে গেছে। তুমি শেষেরটা অংশ করবা। হ্যাঁ, শুধু শেষেরটা। তাহলে এল এর মান কত হলো? 1। এখন 1 এর জন্য এম এর মান কত হয় বলো তো? এম এর মান হতে পারে হয় +1, নালে 0, নালে কি -1। তাহলে শোনো, পজিটিভ থেকে শুরু করবা। 2px মানে হচ্ছে +1, 2py মানে 0, আর 2pz মানে হচ্ছে -1। তার মানে এখানে এম এর মান শুধুমাত্র 0 থাকবে। শুধুমাত্র কি থাকবে? 0 থাকবে। এখন এস এর মান, তাহলে এস এর মান কি হবে? হয় পজিটিভ হাফ, নালে নেগেটিভ হাফ। তাহলে এটা পজিটিভ হাফ হবে নাকি নেগেটিভ হাফ হবে? না। কেন? কারণ এটা তো প্রথম। এটা তো যুগ্ম না, অযুগ্ম। খেয়াল করো, একটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন বসতে পারে? 2টা করে। প্রথম ইলেকট্রনটাকে যখন তুমি বসাবা তখন সে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, তার মানে সে পজিটিভ হাফ। ওকে, এখন তুমি যখন ওকে দ্বিতীয় ইলেকট্রন বসাবা তখন সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হলো, তখন সেটা ঘড়ির কাঁটার বিপরীতে, তখন নেগেটিভ হাফ। ওকে, তাহলে এখানে কিন্তু পজিটিভ হাফ হবে। তাহলে এইটা হবে। আর এরকম কোশ্চেন তো যে দেখলা আসছে না?
তাহলে পারবা না?